দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি তোমাদের আরও একটা পিওআইকিউ ভিডিও নিয়ে। দেখো, আমরা এর আগে 2015-16 করেছি পিওআইকিউ ভিডিও, এবারে কিন্তু আমরা চলে এসেছি 2017 সালে। প্রথমে আমরা এমসিকিউ করব, এরপরের ভিডিওতে আমরা এসিকিউ করব। দেখে নাও এমসিকিউ প্রশ্নগুলো, কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে তোমাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করতে ভুলবে না, আর খাতা নিয়ে বসবে অবশ্যই, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে বহু কারণবাদের এক কে বহু কারণবাদ কে সমর্থন করেন? বহু কারণবাদ কে সমর্থন করেন? বহু কারণবাদ কি, আগে এটা বলো। বহু কারণবাদ হচ্ছে সেই মতবাদ যে মতবাদে বলা হয়েছিল একটি কার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণ থেকে উৎপন্ন হয়। এই মতবাদটা কে কে স্বীকার করেছিল আমরা জানি। আমি কিছু কয়েকজন দার্শনিকের নাম লিখছি। মিল, তারপর হচ্ছে কার্ভেত রিড, তারপরে আরেকজন রয়েছে বেইন। তাহলে তোমাদের প্রশ্নটা অন্যভাবেও হতে পারে। এই যে দার্শনিক মিল, কার্ভেত রিড, এদের পয়েন্ট, এদের অপশনও দিয়ে বলতে পারে যে কে সমর্থন করেন। তাহলে এই তিনজন কিন্তু বহু কারণবাদকে সমর্থন করেন। তাহলে উত্তর হবে বেইন। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন বলেছে 2 নম্বর, ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত। আবশ্যিক শর্ত এটা কারণ অধ্যায় থেকে দিয়েছে, সেখানে আমরা শর্ত পড়েছি। শর্ত 3 প্রকার: আবশ্যিক, পর্যাপ্ত, আবশ্যিক, পর্যাপ্ত। তাহলে আবশ্যিক শর্ত কাকে বলেছিল? যে শর্তটি না ঘটলে কার্যটি ঘটবে না, না ঘটলে কার্যটি ঘটবে না, এটা রয়েছে। তাহলে দেখো দুটো না রয়েছে, তাহলে আমরা অপশনে দেখব যেখানে দুটো না রয়েছে। আর এখানে যেহেতু ক হলো ক্ষয়ের ঘটার আবশ্যিক শর্ত, তার মানে ক কি প্রথমে থাকবে, তারপরে খ থাকবে। এটা আমরা সিকোয়েন্সটা বজায় রাখবো। দেখো 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 কোথায় আছে দুটো না। দেখো এখানে যদি ক নয় তবে খ নয়, যদি ক না ঘটে তাহলে খ ঘটবে না, এটাই উত্তর। এগুলোতে এটাতেও না নেই, এটাতেও না নেই, এটা কখনোই হবে না। এটাও উল্টে গেছে, এটাও হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে আরোহের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমান দুটো ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, তোমরা ভালো করে জানো। একটি হচ্ছে বস্তুগত ভিত্তি, আর একটা হচ্ছে আকারগত ভিত্তি। আর অবরোহ অনুমান একটি ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে আকারগত ভিত্তি। তাহলে দেখো, আরোহের বস্তুগত ভিত্তিগুলো কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আর আকারগত ভিত্তিগুলো কি কি? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। এটা মাথায় রাখতে হবে, কারণ এটা দিয়েও প্রশ্ন হবে তোমাদের। প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ সূত্র, এটা দিয়েও প্রশ্ন হতে পারে যে আকারগত ভিত্তিগুলো কি কি। ঠিক আছে, বাকি অপশনগুলো আমাদের দরকার নেই। পরের প্রশ্ন দেখো, বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হয় হলো আরোহ অনুমান। এটি কে বলেছেন? এটা সুন্দর করে দেখে নাও। এটার উত্তর হবে জয়েস। সব টেক্সট বইয়ে তোমরা এটা পাবে না, কিন্তু আমি দেখেছি এটাই উত্তর হয়। আবার কিছু কিছু বইয়ে ফাউলারও দেখেছি, কিন্তু তোমরা জয়েসই দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন, কোনো অছাত্র হয় অকবি ভেনচিত্র। ভালো করে বলেছি তোমাদেরকে যে ভেনচিত্র করার আগে বুলীয় ভাষ্য করতে হবে। আগে দেখো বচনটা কি, কোনো হয় আছে। কোনো হয় মানে হচ্ছে আই বচন। তাহলে কোনো হয়, এটা কোন বচন? আই। আর আমরা জানি প্রত্যেকটা বচনে বুলীয় ভাষ্য। এ বচনে বুলীয় ভাষ্য কি? এস পি বার ইকুয়াল টু 0। ই বচনে বুলীয় ভাষ্য কি? এস পি ইকুয়াল টু 0। আই বচনের কি? এস পি নট ইকুয়াল টু 0। আর ও বচনের কি? এস পি বার নট ইকুয়াল টু 0। এটা তাহলে আমাদের আই বচনের বুলীয় ভাষ্য কি সেটা দেখে নিব। আই বচনের বুলীয় ভাষ্য কি? আই বচনের বুলীয় ভাষ্যটা হচ্ছে এস পি নট ইকুয়াল টু 0। এটা এবারে নিয়ম হচ্ছে উক্ত বচনটাতে যদি কোথাও অ থাকে তাহলে বারগুলো দিয়ে দেওয়া। তাহলে দেখো এখানে ছাত্রকে যদি এস ধরি আর কবিকে যদি পি ধরি, তাহলে দেখো তাদের আগে অ আছে। তাহলে অ থাকা মানে কি? বার হওয়া। তার মানে আমাদের এই উক্ত বচনটির বুলীয় ভাষ্য কি হচ্ছে? এস বার পি বার, দুটোতেই অ আছে, নট ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি করব? বুলীয় ভাষ্য হয়ে গেল। এটাই আসছে আমাদের বুলীয় ভাষ্য। তাহলে এটার ভেনচিত্র করব। ভেনচিত্রটা কিভাবে করব? ভেনচিত্র করার জন্য আমাকে কি করতে হবে? দুটো বৃত্ত নিতে হবে। কি নিতে হবে? দুটো বৃত্ত। তাহলে প্রথমে দুটো বৃত্ত নিয়ে নেব, দুটো বৃত্ত পরস্পরচ্ছেদী বৃত্ত। তারপরে আমরা বর্গক্ষেত্রটা নিয়ে নেব। এটা এসের বৃত্ত, এটা পির বৃত্ত। এখানে এস আছে, পি নেই। এখানে এস পি দুজনেই আছে। এখানে এস নেই, পি আছে। বুঝতে পারছো? এখানে এসও নেই, আবার এখানে কি নেই? পিও নেই। ঠিক আছে,
এবারে আমাদের নিয়ম হচ্ছে যদি সমান সমান শূন্য থাকে ইকুয়াল টু জিরো থাকে তাহলে কি হয় শেড হয়, আর যদি নট ইকুয়াল টু জিরো থাকে তাহলে কি হয় ক্রস হয়। তাহলে এই দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। দেখো এখানে কোন ঘর এস বার পি বার, এস বার পি বার কোথায় বাইরে আছে তাই না, নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু থাকলে কি হয় ক্রস হয়। তাহলে আমি এই যে ফাঁকা জায়গাটা চারিদিকে যে ফাঁকা জায়গাটা সেখানে যে কোনো জায়গায় আমি ক্রস চিহ্ন দিয়ে দিলেই এটার উত্তর হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে তোমাদের অপশানে কিন্তু এরকম করে 4টা ছবি দেওয়া থাকবে, তোমাকে সঠিক উত্তরটা কিন্তু বের করে নিয়ে মার্ক করতে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, যদি পি মিথ্যা হয় তাহলে পি ডট কার্ল পি, এখানে একটু মুছে নেই, দেখো পি ডট কার্ল কিউ এর সত্যমূল্য কি হবে। তাহলে আমি বলে দিচ্ছি পি সমান সমান কি এফ, তাহলে আমাদের কি করতে হবে পি ডট কার্ল কিউ এর মান বের করতে। এখানে কটা ভেরিয়েবলস আছে? দুটো ভেরিয়েবলস, দুটো ভেরিয়েবলস মানে আমাদের 4টা লাইন হবে। তাহলে লিখো প্রথমে পি তারপরে কিউ, দুটো ভেরিয়েবলস নিলাম, তারপরে দেখো নট কিউ আছে, নট কিউটা নিয়ে নেবো, তারপরে পুরোটা পি ডট নট কিউ সত্য সারণীর মাধ্যমে আমরা বের করব। তাহলে দেখো চারটা আমাদের যদি সারি 4টা হয় তাহলে কি হবে টি দুটো টি দুটো এফ, তাই না, তারপরে টি এফ টি এফ, তাই না। তাহলে এবার কিউ এর ক্ষেত্রে নট কিউ কি যাবে, তার অপোজিটগুলো যাবে, টি আছে তার মানে কি হবে এফ হবে, টি আছে এফ আছে টি হবে, টি আছে এফ হবে, আবার এফ আছে কি হবে টি হবে, তাই না। এবার পি ডট নট কিউ এটার সাথে এটার কি আছে, কিসের সূত্র হবে ডটের সূত্র, আর ডটের সূত্র কি টি টিতে টি হয়, বাকি সমস্ত ক্ষেত্রে এফ। দেখো এখানে টি আছে, এখানে এফ আছে, এখানে টি আছে, এখানে টি আছে, তাহলে টি টিতে কী হবে এখানে টি হবে দ্বিতীয় লাইনে, আর বাকি সমস্ত ক্ষেত্রে দেখো কোথাও টি টি নেই, তাহলে বাকি ক্ষেত্রে কী হবে এফ, কি হবে এফ। এবার প্রশ্ন অনুযায়ী আমরা শুধু সেই সারিটাকেই দেখব, বলেছে পি সমান সমান এফ, তাহলে দেখো পি সমান সমান এফ কোন কোন সারিতে আছে, পি সমান সমান এফ এখানে আছে এখানে আছে, তাই না। তাহলে ওই সারিতে আমরা এই মূল স্তম্ভে যাব, সেখানে কি আছে দেখো, সেখানেও এখানে এফ আছে সেখানেও এফ আছে, তাহলে দেখো এই সারিগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে পি যদি এফ হয় মিথ্যা হয় তাহলে এটার মান কি দাঁড়াচ্ছে, দেখো কি দাঁড়াচ্ছে এফ মানে মিথ্যা। বুঝতে পারছো? কারণ এটা শত সত্য হবে না বা শত মিথ্যাও হবে না, এটা কিন্তু মিথ্যা, পুরোটার মান আমাদের কিন্তু বলেনি, আমাদের পার্টিকুলার একটা জায়গা বলেছে। ঠিক আছে, যদি বলতো পুরোটার মান কি হবে আপতিক হবে, কেন এখানে এই নিবেশন দৃষ্টান্ত কিন্তু এফও আছে আবার টিও আছে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, দেখো অসুবিধা থাকলে পজ করে করে ভিডিও দেখে নেবে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন যে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে থাকে, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে থাকে। ভালো করে দেখো, এটা আমরা সংস্থানের মাধ্যমে করতে পারি খুব সুন্দরভাবে। আমরা সংস্থান এঁকে নিব এস পি, এটা যেহেতু পক্ষ আশ্রয় বাক্য এখানেও এস থাকে, এখানে হেতু বাক্য থাকে হেতুপদ থাকে, তারপরে এখানেও এম ধরে নিই আমরা। এবারে কি বলেছে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে, সিদ্ধান্তের বিধেয় স্থান কোনটা এটা সিদ্ধান্তের বিধেয় স্থান, এটা সিদ্ধান্ত, তাহলে এটা সিদ্ধান্তের বিধেয় স্থান, আর বিধেয় স্থানে কি পি আছে, পি ফর কি পদ সাধ্য পদ, সাধ্য পদ, তাহলে উত্তর কি হবে সাধ্য পদ হবে। আর যদি প্রশ্নটা এইভাবে আসতো সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে এখানে যদি উদ্দেশ্য থাকলো তাহলে হতো এস পক্ষপদ, এইভাবে কিন্তু প্রশ্নগুলো হতে পারে। আবার যদি বলতো যে যে পদ হেতু বাক্যগুলোতে শুধু থাকে তাহলে কি হতো হেতুপদ হতো, এটা হতো উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখে নাও, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন, যদি পি তবে কিউ নয়, যদি পি তবে কিউ নয়, তাই না, তারপরে পি কিউ নয়, এটা এই যুক্তির আকারটি হলো, এটা কোন যুক্তির আকার, এটা দেখো যদি তবে আছে তার মানে কি প্রাকল্পিক, প্রাকল্পিক নিরপেক্ষ নয়, আর প্রাকল্পিক নিরপেক্ষ নয় আমরা দুটো সূত্র পেয়েছিলাম, একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে এমটি, তাই না। এখানে দেখো এখানে পি হর্ষ নট পি আছে, নট কিউ আছে, তারপরে আছে পি দেন নট কিউ, এটা রয়েছে, এটা কিসের আকার এমপি না এমটি। আমাদের এমটির আকারের কিন্তু নিয়ম কী ছিল, এমটির আকার নিয়মটা লিখে নিই, আর এমপিটাও লিখে নিই, পি হর্ষ কিউ পি দেন কিউ, তাই না, এটা হচ্ছে এমপি। তারপরে এমটিটা কি লিখি, পি হর্ষ কিউ, আগে কি করতে হবে কিউকে মানে অনুগকে অস্বীকার করে তারপরে পূর্বকে অস্বীকার করতে হবে, এটা হচ্ছে এমটি। তাহলে দেখো কোনটার সাথে মিলছে, আমরা যদি দেখি এমপির সাথে কিন্তু এটা খুব মিল আছে, কেন এটা পুরোটাই হচ্ছে অনুগ, তাহলে এখানে পুরোটা অনুগটা আছে, তাহলে এর সাথে এটা মিল রয়েছে না, তাহলে এটা কি হবে এমপি হবে, কি হবে এটা এমপি হবে। এভাবে কিন্তু করতে হবে, এখানে তোমরা নট দেখার সঙ্গে সঙ্গে যদি এমটি করে দাও তাহলে কিন্তু ভুল, এমটি নয় এটা, কারণ এমটিতে কিন্তু অনুগকে আগে আসবে, অনুগ আগে অস্বীকার করা হবে, কিন্তু এখানে কার কথা বলা হয়েছে পূর্বগর কথা বলা হয়েছে।
বুঝতে পারছো? অবশ্যই ভালো করে পজ করে আবার দেখে নিও। দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদে অব্যাপ্য হয়। উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদে কি থাকে? অব্যাপ্য থাকে। তাহলে আমাদের এই ব্যাপ্যতার সময়ে তোমাদের কি বলেছেন? ব্যাপ্যতা সম্পর্কে এসে বিনোপের কথা বলেছেন, এসে বিনো অ্যাসে বিলোপের কথা বলেছিলাম না যে এ বচন কি করে? উদ্দেশ্য পদকে করে, ই বচন দুটোকেই করে, দুটোকে ব্যাপ্য করে, আর আই বচন নন, এন ফর নন, নন মানে কোনোটাকে ব্যাপ্য করে না, তার মানে উদ্দেশ্য বিধিও কোনোটাকে ব্যাপ্য করে না। তাহলে কি হবে? এটা উত্তর আই বচন হবে। বোঝা গেল কথাটা? এখান থেকে প্রশ্ন উল্টে আসতে পারে যে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়, তাহলে সেটা হবে ই বচন। যদি বলে উদ্দেশ্য পদ শুধু ব্যাপ্য, এ বচন। যদি বলে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য, তাহলে হচ্ছে ও বচন। বুঝতে পারছো? পরের প্রশ্ন দেখে নাও। যদি ই বচন মিথ্যা হয় তাহলে ই সমান সমান কি বলেছে? এফ। ই বচনকে মিথ্যা বলেছে, একই উদ্দেশ্য বিধেয়যুক্ত আই বচন সত্যমূল্যে কেবে। এটা বচনের বিরোধিতার থেকে বিরোধানুমান। দেখো আমি বিরোধানুমানের বা বিরোধিতার ছকটা করে নিই, এ ই আই ও, তাই না? এবার আমাদেরকে কি বলেছে? ই বচন যদি সত্য হয়, ই বচন যদি মিথ্যা হয়, সরি ই বচন মিথ্যা, ই বচন মিথ্যা, তাহলে একই উদ্দেশ্য বিধৃত আই বচন। আই বচন কোন বচন? এদিকে আছে, তাহলে মাঝখানে এদের সম্পর্ক কি? বিরুদ্ধ বিরোধিতা। আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম কি? যে একটি বচন যদি সত্য হয় আর একটা মিথ্যা, আর একটা মিথ্যা হলে একটা সত্য হয়। তাহলে এখানে বলেছে মিথ্যা, ই বচন কি যদি মিথ্যা হয় তাহলে আই বচন কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। এটা কিন্তু আমাদের নিয়ম। তাহলে আই বচন সমান সমান টি হবে, কি হবে? সত্য। তাহলে সত্য কোথায় আছে? দেখো এই নাম্বার অপশন উত্তর। বুঝতে পারছো? এই নাম্বারটাই উত্তর। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলা হয়? ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কি বলা হয়? এটা আমরা জানি, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে যুক্তি বলা হয়। কি বলা হয়? যুক্তি বলা হয়। তারপরে দেখো, এটা প্রথম অধ্যায়ে তোমাদের রয়েছে যুক্তি দু প্রকার, অবরোহ আরোহ, এগুলো তোমরা সব জানো, এগুলো আর ওই জন্য ব্যাখ্যা করছি না। পরের প্রশ্ন, বৈধতার প্রশ্নটি জড়িত থাকে, সম্মতিত হলো। বৈধতা প্রশ্ন কার সাথে জড়িত? কোন যুক্তির সাথে জড়িত থাকে? এটা আমরা ভালো করে জানি। অবরোহ আরোহ তাদের মধ্যেই অবরোহ যুক্তির সঙ্গে থাকে। কার সাথে? অবরোহ যুক্তি। কারণ আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই কি হয়? সম্ভাব্য হয়। আর অবরোহ যুক্তির সিদ্ধান্ত কি থাকে? সবসময় সুনিশ্চিত থাকে, যার জন্য তার সাথে বৈধতার প্রশ্নটি জড়িত থাকে, কিন্তু আরোহের সঙ্গে জড়িত থাকে না। অবরোহ যুক্তি সম্পর্কে অনেক ব্যাখ্যা আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তাই এখন আর বেশি কিছু দিচ্ছি না। দেখো পরের প্রশ্ন, আবার পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন বলেছে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। দেখো এখানে কি কি অপশন আছে? অন্যই মিশ্র পদ্ধতি বা অন্যই ব্যতিরিকী, তারপরে দেখো ব্যতিরিকী পদ্ধতি, আর হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। চারটা পদ্ধতির কথা বলেছে। পরিশেষ পদ্ধতি তোমাদের এমনিতেও গুরুত্বপূর্ণ নয়। এবারে দেখো যে এই প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে কিছু ছোট ছোট কথা তোমাদের মাথায় রাখতে হবে। অন্যই কথার মানে মিল, যেগুলো আগের ভিডিওতেও বলেছি। ব্যতিরিকী কথার মানে বাদ দেওয়া বা অমিল। তবে সহপরিবর্তন মানে নির্দিষ্ট অনুপাতে দুটো ঘটনার মধ্যে বাড়া কমা হবে। আর অন্যই ব্যতিরিকী কি? এই অন্যই পদ্ধতি আর ব্যতিরিকী পদ্ধতি যুগ্ম পদ্ধতি বলা হয়। এটাকে দ্বৈত অন্যই পদ্ধতিও বলা হয়। এখানে দুটো থাকবে, দুটো পদ্ধতি থাকবে ইনক্লুড, কিন্তু দুটো পদ্ধতি নেই, তার মানে এটা কি? এটা হতে পারে না। ব্যতিরিকী এখানে বাদ দেওয়ার কথা, প্রতিটা দিয়ে দেখো এ এ এ এখানে এ মিল রয়েছে, দেখো তার মানে মিল কথাটা আসা মানেই হচ্ছে অন্যই পদ্ধতি হবে, এটার উত্তর। সহপরিবর্তন কেন হবে না? কারণ এখানে কোথাও কিন্তু এর পাশে নাম্বার নেই, A2 A1 A3 এর কোথাও নাম্বার আছে নেই। যদি এরকম নাম্বার থাকতো তাহলে এটা হয়ে যেত সহপরিবর্তন পদ্ধতি। বুঝতে পারছো? পরের প্রশ্ন দেখে নিই। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয়, কেবল দুটি মাত্র কি করা হয়? দৃষ্টান্ত যাচাই করা হয়, সেটা হচ্ছে ব্যতিরিকী পদ্ধতিতে। একটি সদর্থক দৃষ্টান্ত, একটি নর্থক দৃষ্টান্ত, একটিতে আছে এবং একটিতে নেই, এরকম করে আমরা দৃষ্টান্তটা দেখি। এটা হচ্ছে ব্যতিরিকী পদ্ধতি। এখানে অন্যই পদ্ধতিতে, অন্যই ব্যতিরিকীতেও বেশি থাকে, অন্যই পদ্ধতিতেও একাধিক দেখা হয়, তারপরে সহপরিবর্তনে কিন্তু একাধিক দেখা হয়, কিন্তু এর ক্ষেত্রে দুটো শুধু, একটা সদর্থক একটা নর্থক, মাথায় রাখবে। চলো, আর এই কোন কোন পদ্ধতিতে কি কি দোষ হয়, অপপ্রয়োগের ফলে কি দোষ হয়, সেগুলো কিন্তু সুন্দর করে মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, আমরা এক বিশেষ সত্য থেকে আরেক বিশেষ সত্যে উপনীত হই, যে আরোহ যুক্তি তার নাম কি? যে আরোহ যুক্তি, এটা হচ্ছে উপমা যুক্তির ক্ষেত্রে। সুন্দর করে বইয়ে সেরকম করে ব্যাখ্যা নেই, কিন্তু উপমা যুক্তির ক্ষেত্রে আমরা কি করি? বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে আর বিশেষ একটা সিদ্ধান্তকে কি করি? নিঃসরণ করি। এটা হচ্ছে উপমা যুক্তির ক্ষেত্রে। তারপরে অবৈজ্ঞানিক হবে না, বৈজ্ঞানিকও হবে না, কারণ বৈজ্ঞানিক হবে না, কারণ এটা প্রকৃত আরোহ অনুমান, প্রকৃত আরোহ অনুমান, এদের কোনটা? এটা ভুল। পরের প্রশ্ন দেখো, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত
শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এটা কে বলেছেন? এটা তোমাদের এর আগের ভিডিওতে বারবার বলেছিলাম যে কারণের লক্ষণকে পরিমাণগত ও গুণগত দিক থেকে একজনই ভাগ করেছেন, সেটা হচ্ছে কার্ভেত রিড। কে করেছেন? কার্ভেত রিড। আর যে এস মিল কিন্তু ভাগ করেনি, গুণ ও পরিমাণের দিক থেকে ভাগ করেনি, তিনি কিন্তু এটাকেই বলেছেন, একটাই কারণের লক্ষণ একটাই দিয়েছেন, সেটা হচ্ছে যে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অব্যবহিত অগ্রবর্তী ঘটনা বা পূর্ববর্তী ঘটনা। বোঝা গেল কথাটা? বোঝা গেল আশা করি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমরা চলে যাই, খুব সহজ এগুলো। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার, এটা ট্রিপল বার রয়েছে, ঠিক আছে, ট্রিপল বার কিউ এর সত্যমূল্য কি হবে? দেখো পি ভেল কিউ এটা কি হচ্ছে এফ বলেছে, আর পি ট্রিপল বার এটার মান কি হবে? তো এটাকে আমরা সত্য সারণীর মাধ্যমে করতে পারি। দেখো তাহলে কটা ভেরিয়েবল আছে? দুটো ভেরিয়েবল আছে, নিয়ে নেব পি তারপরে কিউ, তারপরে পি ভেল কিউ নিয়ে নেব, পি ভেল কিউ, তারপরে নেব পি ট্রিপল বার কিউ। তাহলে দুটো ভেরিয়েবল সামনে চারটা লাইন, তার মানে দেখো এখানে কি হবে? টি টি এফ এফ, তাই না? তারপরে টি এফ টি এফ, এটাই তো হয়। তারপরে এবার ভেলের সূত্র। ভেলের সূত্র কি? ভেলের সূত্র বলো। এফ এফ এ এফ হয়, তাহলে দেখো কোন লাইনে এফ আছে, এখানেও এফ এখানে এফ, তাহলে এফ এফ এ কী হবে? এখানে এ, বাকি সমস্ত ক্ষেত্রে কি হবে? টি হবে, বাকি সমস্ত ক্ষেত্রে কী হবে? টি হবে। তারপরে ট্রিপল বার, ট্রিপল বারের সূত্র কি? টি টিতে টি, এফ এফ এও টি, টি টিতে টি, এফ এফ এও কী হবে? টি, এফ এফ এ টি কোথায়? এফ এফ এ টি, বাকি সমস্ত ক্ষেত্রে কী হবে? এফ। বোঝা গেল? এবার আমাদেরকে দেখতে হবে যে পি ভেল কিউ, যে এফ কোন দিকে কোন সারিতে এটা আছে। পি ভেল কিউ, দেখো পি ভেল কিউ এফ একটা সারিতেই আছে, আছে না? সেই সারিতেই আমরা দেখব পি ট্রিপল বার কিউ এর মানটা কি আছে বা মূল্যটা কি আছে। দেখো টি আছে, কি আছে? টি আছে, তাহলে কি হবে? এই যে পি ট্রিপল বার কিউ এর মান কি হবে? টি, মানে সত্য। এই নাম্বারটা উত্তর। এইভাবে করে কিন্তু তোমাদেরকে করতে হবে, তবে কিন্তু একদম 100% সঠিক উত্তর দিতে পারবে। পরের প্রশ্ন দেখো, যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন সত্য, কতগুলি নিবেশন দৃষ্টান্ত কি সত্য আর কতগুলো মিথ্যা আছে। আমি বলেছি মূল স্তম্ভের মধ্যে এই যে ধরো এটাই এক্সাম্পল, কতগুলো দেখো সত্য আছে আবার কতগুলো মিথ্যে আছে, তাহলে কি হবে? এটাকে কি বলা হয়? এরকম যদি থাকে তাহলে সেটাকে আপতিক বলা হয়, আর যদি সবগুলোই সত্য হয় তাহলে সেটাকে বলা হয় শতসত্য, আর যদি সবগুলোই মিথ্যে থাকে তাহলে কি হবে? শত মিথ্যা। তাহলে এটা কি হচ্ছে? আপতিক হচ্ছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বৈকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয়, বৈকল্পিকের ক্ষেত্রে, বৈকল্পিক বচন ক্ষেত্রে হয় অথবা দ্বিতীয়ত, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, তাই না? এটা আর রাম এসেছে বা রাম আসেনি, সুতরাং শ্যাম আসবে, এটা। তাহলে দেখো এখানে হয় অথবা আছে, হয় অথবা যুক্ত বচনটা হচ্ছে বৈকল্পিক বচন, বাকি বচনগুলো কি? নিরপেক্ষ বচন হয়। অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত কি হয়? নিরপেক্ষ বচন হয়। তাহলে কি বলেছে? বৈকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্তটি, সিদ্ধান্তটি তাহলে কি হচ্ছে? নিরপেক্ষ বচন, সব সময় নিরপেক্ষ বচন হয়, নিরপেক্ষ বচন সি না, এটা হচ্ছে। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, সকল অএস হয় পি, বচনটি বুলীয় ভাষ্য। বুলীয় ভাষ্য মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম যে চারটা বচনে বুলীয় ভাষ্য কি বলেছে। এখানে সকল হয় আছে, তার মানে এ বচনে বুলীয় ভাষ্য কি? এ বচনে বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0। এটা এটা যদি হয়, এবার আমি দেখতে বলেছি যে কোনো পদের সামনে অ আছে কি নিয়ে, দেখো এসের সামনে অ আছে, তার মানে কি এসের উপরেও বার হয়ে যাবে। তাহলে দেখো কোনটা অপশনে আছে, এখানে বারগুলো নেমে গেছে, হ্যাঁ, এখানে এসের উপরে বার শুধু, এখানে নেই, এখানে দুটোর উপরেই বার আছে, তাহলে এটা হবে ডি নাম্বারটা হবে উত্তর, এইচ বার পি বার ইকুয়াল টু 0। বোঝা গেল? পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য ও বিধবিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতার অবস্থান করে। দুটি বিশেষ বচনের মধ্যে, আমি বিরোধিতা যদি ছকটা এখানে মাঝখানে দেখো এ ই আই ও, তাই না? দেখো বিশেষ বচন মানে কি? আই আর ও, এই দুটোর মধ্যে কি বিরোধিতা থাকে? অধীন বিপরীত। কি থাকে? অধীন বিপরীত। কারণ এদের মধ্যে দুটো বিশেষ বচনের মধ্যে শুধু গুণের পার্থক্য থাকলে হবে অধীন বিপরীত, আর দুটি সামান্য বচনের মধ্যে যদি শুধু গুণের পার্থক্য থাকে তাহলে হয় বিপরীত, তাহলে অধীন বিপরীত বিরোধিতা। আর বিরুদ্ধ বিরোধীর ক্ষেত্রে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে, অসম বিরোধিতার ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণের পার্থক্য থাকে।
অসমকথার মানে হচ্ছে অসমান, অসমকথার মানে কি অসমান। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেখানে মধ্যপদ হেতুপদ, মধ্যপদ হেতুপদ উভয় আশ্রয়বাক্যে বিধেয়ের স্থানে থাকে, বিধেয়ের স্থান অধিকার করে সেটি হলো কোন মূর্তি? এটা সংস্থানের কথা বলেছে। দেখো তাহলে কোন মূর্তিতে বা কোন সংস্থানে কি থাকে? কোন সংস্থানে তোমার হেতুপদটা কোথায় থাকবে? আশ্রয়বাক্যের বিধেয়ের স্থানে থাকবে, আশ্রয়বাক্যের বিধেয়ের স্থানে। তাহলে আমরা চারটা সংস্থানই দেখে নিই, বিধেয়ের স্থানে কোনটাতে থাকছে দেখে নাও। দেখো দেখে নাও, দেখো এখানে আমাদের চারটা সংস্থানই রয়েছে। এবার চারটা সংস্থানের মধ্যে দেখো বিধের স্থানে রয়েছে, হেতুপদটা কোন দিকে থাকবে? বিধের স্থানে। তাহলে এমন সংস্থান যেখানে কি থাকবে? বিধের স্থানে আছে। দেখো এখানে এম কে আমরা জানি বিধেয় হেতুপদ, এম এম মানে মিডল টার্ম বা হেতুপদ। দেখো এই দ্বিতীয় সংস্থানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে দুটো আশ্রয় বাক্যের মধ্যেই কিন্তু কোথায় আছে? বিধেয় স্থানে আছে। তাহলে এটার উত্তর কি হবে? দ্বিতীয় সংস্থান হবে বা দ্বিতীয় মূর্তি হবে। কোন সংস্থান হবে? দ্বিতীয় সংস্থান। তাহলে উত্তর আমাদের কি হবে? এখানে দিতে হবে, এই যে দেখো এটা হবে তৃতীয়। বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা কি হয়? আমরা এটা প্রশ্ন অনেকবার করেছি, সম্ভাব্য হয়, কখনোই সুনিশ্চিত হয় না, যার জন্য এটাকে বৈধ অবৈধ আমাদের নির্ণয় করা যায় না বা বৈধ অবৈধ বলতে পারি না। অবরোহ যুক্তিকে আমরা বৈধ বলি। পরের প্রশ্ন দেখে নাও, একটি বচন সর্বদা কি হয়? বৈধ বৈধ অবৈধ হবে, নাকি সত্য মিথ্যা হবে, না নিশ্চিত সম্ভব হবে, না ব্যাপক হবে? এগুলো তো কখনোই নয়, তাই না? একটি বচন সর্বদা কি হয়? সত্য অথবা মিথ্যা হয়। বচন আর বাক্য সত্য অথবা মিথ্যা হতে পারে। আর বৈধ অবৈধ কি হয়? যুক্তি। কি হবে? যুক্তি। মনে থাকবে। তোমাদের 24টা প্রশ্ন শেষ হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ যারা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছো, আর আশা করি তোমরা কিন্তু খুবই উপকৃত হয়েছো আর উপকৃত হবে। দেখবে পরীক্ষায় এই যে বারবার তোমাদের দেখাচ্ছি 2015 থেকে 17 অবধি আসতেই 17 সাল পর্যন্ত করতেই দেখছি অনেক প্রশ্ন রিপিট হচ্ছে, তোমাদের কিন্তু এইভাবেই রিপিট হবে প্রশ্ন। তাই ওই যে ছকগুলো, যে শর্ট ট্রিক্সগুলো বা টিপসগুলো দিচ্ছি সেগুলো তোমরা খাতায় নোটস করো আর সুন্দর করে এগুলোকে প্রস্তুত হও। তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে, তাই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি প্রোভাইড করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবে না অবশ্যই। থ্যাংক ইউ।